হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প প্রেম প্রদীপ পর্ব 21, রাইটার আরিশা নূর ছদ্মনাম। রাতের শেষ প্রহর তখন। তপু জিজি পোকা সমানে ডেকে চলেছে। এতে ক্ষিপ্ত আয়না, তার চিন্তায় হাত পা বরফ হয়ে যাচ্ছে। বাইরে প্রচণ্ড শীত, সম্ভবত 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন হাড় ভাঙা শীতেও আয়না ঘামছে। গলা পিপাসায় কাঠ হয়ে গেছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে তার। পিছন থেকে দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দ আসছে। এই ঘরে তো সমুদ্রকে রাখা হয়েছিল, তাহলে কি সমুদ্র বের হলেও সবে রুম থেকে? গাড় ঘুরিয়ে পিছনে তাকানোর শক্তি আয়নায় নেই। সমুদ্র নির্বিকারভাবে রুম থেকে বের হলো। সবার মধ্যমণি যেন সে। গ্রামের সকলের দৃষ্টি তারই দিকে। সমুদ্র শান্তভাবে হেঁটে হেঁটে মোড়লের কাছে গেল। সে সিদ্ধান্ত নিয়ে নিছে 100 বেতের আঘাত সহ্য করবে, তবু আয়নাকে বিয়ে করবে না। এত অহংকার আয়নার! একবারও একটা কথা বলল না, অথচ সাহায্যের প্রয়োজন যখন ছিল তারই কাছে এসেছিল। সমাজে এক প্রকার মানুষই আছে যারা সাহায্যের পর সব কিছু ভুলে অকৃতজ্ঞ থাকে। সমুদ্র জানে গণধোলাইয়ের কেউ কোনো দিন মরে না। সাধারণ জনতার রক্ত ভয় পায়। কেউ রক্তাক্ত হলে তাকে আর জনতা মারধর করতে পারে না। সমুদ্র এখন 7-8টা বেতের আঘাত খেয়ে মরে পড়ে থাকার অভিনয় করবে, কিন্তু অভিনয় করতে হবে খুবই সূক্ষ্মভাবে যেন ধরে না খায়। চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলল সমুদ্র। চেয়ারম্যান বলে, ঠিক ঠিক বলছেন তো, 100 বেতের আঘাত সহ্য করতে পারবা? অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ ডাইনামিক বানিয়ে পাহাড় ভাঙছে, চাঁদে যাচ্ছে নিমিষে, পারমাণবিক সব তছনছ করে দিচ্ছে। আবার এমন কি? চেয়ারম্যান আবারও তাকে বলে, এর চেয়ে ভালো বিয়ে করে নাও, পাপ ধুয়ে যাবে। আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক মহা ক্ষমাশীল। সমুদ্র একবার আয়নার দিকে তাকালো। আয়নার মধ্যে তার মায়ের রক্ত বইছে। কোনো না কোনো একদিন সুযোগ পেলে আয়নাও তাকে ছেড়ে চলে যেতে একবারও পিছু পা হবে না। অতীত দেখছে সে, রক্ত এক, কারবারও এক হবে। সেম সেম ডিএনএ, একই ক্রোমোজোম ঘুরপাক খাচ্ছে ফুপু পাতিচির গায়ে। সে চেয়ারম্যানকে বলে, বিয়ে শাদির চেয়ে 100 বেতের গাত উত্তম। শুধুমাত্র উত্তম না, মহা উত্তম। ঠিক আছে বলে চেয়ারম্যান সাহেব হাঁক পেরে বলে, মোকলেস সব ব্যবস্থা করো, পোলা বেতের বাড়ি খাইতে যায়। এ কথা শুনে শ্রাবণ, আলিয়া, পিউ তিনজনে হতবাক। এখন কি হবে? পিউ সঙ্গে সঙ্গে এক দফা কেঁদে দিল। তার ভাইয়ার যদি কিছু হয়ে যায়? শ্রাবণ নিজেও নিরুপায়। সব দোষ তার। সে যদি জেদ না ধরতো তবে কোনো দিনই এমন হতো না। তার ফোনে চার্জও নেই, কার কাছে সাহায্য নেবে? বাবার নাম্বারে কল দেবে কি? যদিও এই মুহূর্তে কেউ কিছু করতে পারবে না। বাবা পৌঁছাতে পৌঁছাতে সব গড়ে যাবে। সমুদ্র একবারও আয়নার দিকে আর তাকায়নি। চেয়ারম্যান সাহেব বলল, জ্যাকেট খুলো। সমুদ্র সুন্দর মতো জ্যাকেট খুলে দিল। চেয়ারম্যান সাহেব এতেও তুষ্ট হলো না। সে আবারও বলে ওঠে, শার্টখানাও খুলে দাও। এবার সমুদ্র তপ দেখালো। এতগুলো মানুষের সামনে সে কিভাবে খালিগা হবে? মান মর্যাদা বলেও তো কিছু একটা আছে তার। সমুদ্র গায়ে গুই করতে লাগলো যে শার্ট খুলবে না। চেয়ারম্যানও কম না, তিনি বলেন, শার্টের উপর দিয়ে মার নাকি গায়ে লাগে না? অগাত্য জলপ্রভক সমুদ্র শার্ট করলো। দুজন লোক তাকে মাঝখান নিয়ে গিয়ে মাটিতে বসিয়ে দিল। আরেকজন একটা চিকন বেত গরম করে আনলো। সমুদ্র চোখ বন্ধ করে ফেলে এবং আস্তে আস্তে দোয়া পড়তে লাগে। এদিকে পিউ কান্না করতে করতে আয়নার কাছে গেল এবং কান্নারত সুরে বলে, আপা প্লিজ, ওদেরকে থামতে বলো, নাহলে ভাইয়ার অনেক কষ্ট হবে। ও এসব সহ্য করতে পারবে না। ভাইয়া অসুস্থ হয়ে যাবে। প্লিজ আপা, ওনাদেরকে এসব থামিয়ে দিতে বলো। আয়না নির্লিপ্ত গলায় বলে, আমি বললে কি থামিয়ে দেবে ওনারা? তখনই প্রথম বেতের আঘাত লাগলো সমুদ্রের গায়ে। বেশ জোরেই শব্দটা হলো। শব্দটা আয়নার চোখের সামনে ঘটল। আয়নার বুক কেঁপে ওঠে। এদিকে সমুদ্রের ডান কাঁধ বরাবর বেশ বড়সড় একটা লাল চিকন দাগ বসে যায়। সমুদ্র চোখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। প্রচণ্ড জোরে ব্যথা পেয়েছে সে। এত জোরে লেগেছে যে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না। সম্ভবত প্রচুর ব্যথা পাওয়ায় মধ্য মস্তিষ্কে নার্ভদ্বয় কাজ করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় দফা বেতের আঘাত পেতে সমুদ্র আর্তনাদ করে ওঠে। প্রথমবারের চেয়ে এবারের আঘাতটার ধক বেশি ছিল। সমুদ্র সহ্য করতে পারছে না। এতই ব্যথা পাচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছে না সে।
জীবনে একবার অঙ্ক ভুল করার জন্য টিচারের হাতে স্কেলের মার খেয়েছিল। এছাড়া আর কোনোদিন মার ভাগ্যে জোটেনি তার। আয়নার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সমুদ্রে এমন পরিণতি তার সহ্য করতে কষ্ট হচ্ছে। কি করা উচিত তার? তার হাতে তো কিছুই নেই। এদিকে ক্রমান্বয়ে পিউ কেঁদেই যাচ্ছে। শ্রাবণের চোখ টলমল করছে। আলিয়া তার বোনকে গিয়ে বলে, আপা, পিউ ঠিক বলছে, প্লিজ কিছু একটা করো, ভাইয়া বেতের আঘাত সইতে পারবে না, মারা যাবে। মারা যাবে শুনে আয়নার টনক নড়ল। এসব কি বলছে আলিয়া? এমন অমঙ্গল কথা বুকে নিতে নেই। আয়না আলিয়ার দিকে তাকালো। তখনই তৃতীয় দফায় আঘাত পাওয়ার সমুদ্র মাটিতে লুটিয়ে পড়ল। ধাম করে পড়ে যায় সে। সেই মুহূর্তে অচেতন হয়ে যাচ্ছে। চারপাশে কী হচ্ছে জানে না সে। চোখ খোলার ক্ষমতা নেই তার। শুধু মন চাচ্ছে ঢক ঢক করে যদি এক গ্লাস পানি খেতে পারত। ইতিমধ্যে তার হাত অবশ হয়ে গেছে। মস্তিষ্ক কাজ করছে না। সমুদ্র এই মুহূর্তে তার নিজের পুরো নামও বলতে পারবে না বোধহয়। আচ্ছা, আসলেই তো তার পুরো নাম কি? আসলে এই মুহূর্তে মনে আসছে না। তবে আম্মু তাকে আদর করে বাবু ডাকতো। মাঝে মাঝে ওশেনও বলে ডাকতো। ওশেন মানে হলো মহাসমুদ্র। চতুর্থ ঘাত পড়ার পর সমুদ্রের একেবারেই নাজেহাল অবস্থা। মুখ দিয়ে রক্ত পড়া শুরু করলো। কেন করলো জানে না কেউ। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? হাতে আঘাত লাগলে মুখ দিয়ে কেন রক্ত পড়বে? ডাক্তার হয়ে কোনো উত্তর নেই তার কাছে। মেডিকেল ফোর্থ ইয়ারের প্রফেসর দেবচন্দ্রবাবু স্যার বলেছিলেন, দেয়ার ইজ নাথিং ফিক্সড ইন মেডিকেল সায়েন্স, এভরিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। সমুদ্রের মুখ দিয়ে রক্ত পড়তে দেখে আয়নার মাথা ঘুরাতে লাগে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে এইসব দেখে। আর থাকতে পারছে না সে। অস্থির হয়ে পড়লো আয়না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল সে। পঞ্চম আঘাত পড়ার আগেই আয়না চিৎকার দিয়ে বলে ওঠে, থামুন, থামুন, দয়া করে ওকে আর মারবেন না। আয়নার কথায় সত্যি সত্যি পঞ্চম আঘাত পড়েনি সমুদ্রের উপর। সবাই আয়নার দিকে তাকালো। আয়না একেধারে কেঁদেই চলেছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ ওকে মারবেন না, ও সহ্য করতে পারছে না। এক লোক বলে ওঠে, ছেলে নিজেই রাজি হয়েছে 100 আঘাত খাওয়ার জন্য, এখন তো থামান যাবে না। আরও 95 আঘাত বাকি। তা আমরা দয়া করে শাস্তি কমায় আনে 50 বেতের আঘাত করে দিচ্ছি। আয়না জোরে জোরে বলল, আর একটা বেতের চিহ্ন যেন ওর গায়ে না পড়ে। গ্রামের পরিবেশ থমথমে হয়ে যায়। চেয়ারম্যান সাহেব বলল, তাহলে তো বিয়ে করতে হবে, তা না হলে ছেলেকে শাস্তি দিতে হবে। ওই মোকলেস আবার শুরু কর, এবার আর থামবি না। আয়না থমথমে গলায় বলে, আমি বিয়েতে রাজি। আলিয়া বোনের দিকে চোখ বড় করে তাকায়। এমন এক পরিস্থিতি যে আপাকে বিয়ে করতে মানাও করতে পারছে না। আবার বিয়ে হলে কি হবে? আপা পারবে এই বিয়েতে মানতে, সব কিছু নতুন করে সাজাতে? আয়না বিয়েতে রাজি শুনে চেয়ারম্যান খুশি হলো এবং সমুদ্রের শাস্তি মওকুফ করা হলো। আয়না সমুদ্রের কাছে প্রায় এক প্রকার দৌড়ে গেল। সমুদ্র তখনও মাটিতে লুটিয়ে পড়ে আছে। গায়ে ধুলোবালি লেগে আছে। মুখে রক্তের ছিটে ফোটা অবচেতনের মতো পড়ে আছে সমুদ্র। তাকে কাছ থেকে দেখতেই আয়নার বুকটা হু হু করে কেঁদে ওঠে। সে সমুদ্রকে স্পর্শ করলো, হাত বুলিয়ে দিল তার কপালে। আলিয়া শ্রাবণ সমুদ্রের কাছে গিয়ে তাকে তুলে ধরে এবং বোতল থেকে পানি বের করে মুখে ছিটা দেয়। সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে সব কিছু দেখতে লাগলো। হাতের বাঁ দিকে আয়নাকে কাঁদতে দেখে হতবিহ্বল হলো সমুদ্র। সে অনেক কষ্টে বলে ওঠে, আমি কি বেঁচে আছি? আয়না উত্তর না দিয়ে কেঁদে দেয়। এরপর এক প্রকার ঘোরের মধ্যে থাকলো সে। আশেপাশে কি হয়েছে বা হচ্ছে অর্ধেকেই মাথায় ঢুকলো না তার। শুধু তাকে সবাই মিলে ধরে একটা চেয়ারে বসালো। পরনে তখনও কিছু ছিল না, খালি গা। তখন হয়তো বা ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দ পাচ্ছে সে। পাখির ডাকের মাঝে কেউ একজন অতি নমনীয় কণ্ঠে কবুল বলে। এই কণ্ঠস্বরটাকে সে চেনে। এবার এক ভরাট কণ্ঠে কে যেন কি সব বলল। তারপর কেউ একজন তার কানের কাছে কবুল বলতে বলে। সমুদ্র কবুল বলে দেয়। কবুল মাত্র 3 অক্ষরের একটা শব্দ। কবুলের 3টা অক্ষরে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের সংজ্ঞা যেন কি, যারা স্বরবর্ণের উপর নির্ভরশীল। কবুল শব্দটাই শিখিয়ে দিচ্ছে সামনে থাকা ব্যক্তির উপর তুমি আজ থেকে নির্ভরশীল। সমুদ্র এতক্ষণে বুঝতে সক্ষম হলো তার বিয়ে হয়ে গেছে। এমন খালি গায়ে ভোরের আলোর মাঝে খুব কম সংখ্যক মানুষের বিবাহ হয়। সে অতিমাত্রায় ভাগ্যবান। এর জন্য এভাবে তার বিয়ে হলো। আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর 2জন মহিলা আয়নাকে তাদের সঙ্গে নিয়ে যায়।
একজন মহিলা আয়নাকে জিজ্ঞেস করে, তোমার লাল রাঙা কোন কাপড় নেই? আয়না থমথমে গলায় বলল, না। মহিলা ভারী চিন্তিত গলায় বলে, এমন সাদা রং পরে বাসর করাটা মানায় না। এক কাজ করি, আমার একটা জাকাতে লাল শাড়ি আছে। ধোয়া শাড়ি একদিন পরছিলাম, ধোয়ার পর ফেঁসে গেছিল। বুড়ি মানুষ, লাল পরিণার জন্য আর পরা হয়নি, তুলে রাখছি, ওইটা পরে নাও। আরেক মহিলা বলে ওঠে, আগে গোসল দিতে কই তো, না পাক আছে, আগে পাক হয়ে আসুক। আয়না এ কথা শুনে কষ্ট পেল। দুইজন মহিলার জোড়াজোড়িতে আয়না গোসল করে লাল রঙের ওটা পুরাতন শাড়িটা পরে নিল। বাথরুমের আয়না না থাকায় সে নিজেকে দেখতে পাচ্ছে না। অনেকদিন পর লাল রঙের কিছু গায়ে জড়ালো সে, বেশ অস্বস্তি লাগছে তারও তো লাল রঙের শাড়ি পরা বারণ। জাকাতের ফেঁসে যাওয়া লাল শাড়ি পরে আয়নাকে আগের আশ্রয় দেওয়া বুড়ি মহিলার বাসায় নিয়ে যাওয়া হলো। এখানে বাসর করা হবে। সময়টা কেবল ভোর, সকাল হয়নি কিংবা হয়েছে, কিন্তু সূর্যের আলো এখনও চোখে পড়ছে না কুয়াশার জন্য। আয়নাকে বিছানায় বসিয়ে চলে গেল তারা। আয়নার হাতে 1000 টাকার একটা নোট। এটা নাকি তার দেনমোহর। আয়না নিজেও এসবের জন্য প্রস্তুত ছিল না। এত বড় একটা ঘটনা যে ঘটবে সে কালে ভাদ্রেও কল্পনা করতে পারেনি। সমুদ্র তো তার সম্পর্কে কিছুই জানে না। এমন সময় রুমে সমুদ্র আসলো। আসার আগে গেট নক করেনি সে। আয়না নড়ে চড়ে উঠল। সমুদ্র রুমে এসে আয়নাকে লাল শাড়ি পরে থাকতে দেখে তবদা খেল। আয়নাকে এই প্রথম সে রংচং কাপড় পরতে দেখলো, তা আবার শাড়িতে। বেচারির চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আজকে তাদের সাথে যা হয়েছে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে ভবিষ্যতে। কিভাবে সব ঠিক হবে? সমুদ্র রুমে ঢুকেছে, এজন্য আয়না ভয় পাচ্ছে, কান্না পাচ্ছে তার। তখনই সমুদ্র খুক করে কাশলো। এতে কোনো ভাবান্তর নেই আয়নার। এর জন্যই সাহসায় খুব স্বাভাবিকভাবে সমুদ্র আয়নার পাশে গিয়ে বসে তার হাত ধরতে চাইলে আয়না সরে আসে। সে ভ্রুযুগল কুঁচকে আয়নার দিকে তাকালো। আয়নার সাথে সাথে হাওয়াও করে কেঁদে দেয়। সমুদ্র ভোরকে গিয়ে আয়নাকে ধরতে গেলে আয়না ক্লান্ত গলায় বলে, দূরে থাকো প্লিজ। এই কথায় সে অপমানিত বোধ করে। আয়না কেঁদেই চলেছে। এতে রেগে যায় সমুদ্র। আয়না নিজে বিয়েতে রাজি হয়েছে, সে তো বিয়ে করতে চায়নি, অথচ এখন এমন আচরণ করছে যেন তাকে জোর করে তুলে এনে বলা হয়েছিল, বলো কবুল, না হলে মরো। সমুদ্র মেজাজ খারাপ করে আয়নাকে উদ্দেশ্য করে বলে, এই বেয়াদব মেয়ে, খবরদার আমার সামনে কাঁদবে না। এইসব কান্নাকাটি আমার পছন্দ না, আমি এই বিয়ে মানি না। সমুদ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো। এটা কেমন কথা, বিয়ে মানে না? এটা তো আর উপন্যাস না, বাস্তব জীবন। এমন নাটকীয় কথা বলার মানে কি? সমুদ্র আয়নার নিকটে গিয়ে দাঁড়ালো এবং তার 2 হাত ধরে নরম গলায় বলে, এভাবে বলার মানে কি আয়ু? তুমি কাউকে ভালোবাসো? আয়নার উত্তর দিচ্ছে না। কিভাবে বলবে সত্যটা সে সমুদ্রকে? কী হলো, উত্তর দাও। তোমার জীবনে অন্য কেউ আছে কি? আয়না আরও জোরে কেঁদে দিল। মাথা নিচু করে ফেলে সে। ভালোবাসলে তো মাথা উঁচু করে বলতে হয়, এখানে অপমান হওয়ার কিছু নেই। আয়না বুঝে পাচ্ছে না কিভাবে সে সমুদ্রকে বলবে সে বিধবা। আয়নার উত্তর না পেয়ে সমুদ্র হুঙ্কার দিয়ে বলে, কথা বলো না কেন মেয়ে, উত্তর দাও। আয়না কেঁপে উঠে বলে দেয়, আমি বিধবা সমুদ্র। কথাটা শোনা মাত্র সমুদ্রের চোখ মুখ আস্তে আস্তে শুকিয়ে আসতে লাগে। তার ভ্রু আপনা আপনি সংকুচিত হলো। সম্ভবত কথা বলার শক্তিও তার লোপ পেল। আস্তে করে সে আয়নার হাত দুটো ছেড়ে দেয়, দূরে সরে আসে। আয়না চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। রুমে পিনপতন নীরবতা। সে মাথা নিচু করে রেখে শুনতে পেল রুমের দরজাকে প্রচণ্ড জোরে ধাম করে লাগিয়ে দিল। শব্দটা এত জোরে ছিল যে আয়না চমকে উঠে মাথা তুলে তাকিয়ে দেখে রুমে সমুদ্র নেই, রুম ফাঁকা। সে সঙ্গে সঙ্গে ফ্লোরে বসে পড়ে হামাও কেঁদে দেয়। আবেগ হাসপাতালে বসে আছে, সামনে একটা মেডিকেল রিপোর্ট রাখা। এই রিপোর্টটা তার। সে কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করলো। পড়তে পড়তে তার চোখ ভিজে উঠতে লাগে। আবেগ দ্রুত চোখ মুছে নেয়। যা সন্দেহ করেছিল তাই হলো। আবেগের শরীরে ক্যান্সার বাসা বেঁধে ফেলেছে। আবেগ চেয়ারে হালান দিল, হাত পা কাঁপছে তার। সেকেন্ড স্টেজ আছে বোধ হয়। কী করবে সে? সমুদ্র বা বাসার কাউকে জানাতে ইচ্ছুক না সে। সমুদ্র তো ঘুরতে গেছে, যাওয়ার আগে তাকে ফোন দিয়ে পারমিশন দিল। আবেগ খুশি মনে ছেলেকে যাওয়ার অনুমতি দিলেন। কয়েকদিন তো সুস্থ হয়েছিল, তো ক্যান্সার তো আর কালকে বাসা হয়নি। এখন কি করা উচিত তার? আবেগ বেশ চিন্তিত। মোবাইলে ওয়ালপেপারে তার ছেলেমেয়ের ছবি। আবেগের বুক কেঁপে ওঠে। সে কি মারা যাবে? মারা গেলে ভালোই হবে। আচ্ছা, মারা গেলেও কি সে শান্তি পাবে না? আবেগ কিছু চায় না, শুধু চায় এক ফোঁটা শান্তি আর 1 চামচ পরিমাণ সুখ।
চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।